সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকো এই কামনা করি। আমি গত ক্লাসে তোমাদের সাথে পর্বত নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মালভূমি। যে সমস্ত ভূমিরূপ ভূপৃষ্ঠে আমরা দেখতে পাই তার ভিতরে হচ্ছে পর্বত, মালভূমি এবং সমভূমি। আমার প্রথম দিন আলোচনা করছি পর্বত, আজকের আলোচ্য বিষয় মালভূমি। তো প্রথমে আমাদের মালভূমি কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে হবে। মালভূমির সংজ্ঞা, মালভূমি কাকে বলে? মালভূমি কাকে বলে? আমরা পর্বতের সংজ্ঞা দিচ্ছি সমুদ্র সমতল থেকে অতি উঁচু ঢালু শিলারাশি হচ্ছে পর্বত। সমুদ্র সমতল থেকে অতি উচ্চ এবং ঢালু হতে হবে, সেটা হচ্ছে পর্বত। আজকে হচ্ছে মালভূমি। সমুদ্র সমতল থেকে উঁচু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় মালভূমি। সমুদ্র সমতল থেকে উঁচু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় মালভূমি। যেমন আমরা যদি চিত্র ধরে দেখি, এখান থেকে এই আছে মালভূমি, কিন্তু আমরা পর্বতের চিত্র দেখছি এটা কি? খাড়া ঢাল বিশিষ্ট অতি উচ্চ শিলাস্তূপকে বলা হয় পর্বত। খাড়া ঢাল বিশিষ্ট অতি উচ্চ শিলাস্তূপকে বলা হয় পর্বত। কিন্তু মালভূমির সঙ্গে আমরা বলছি কি? সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। বিস্তীর্ণ সমভূমি, এই সমভূমি কয়েকশো কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই বিস্তীর্ণটা কয়েকশো কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার এটা হতে পারে। আমরা সংজ্ঞাটা কি পেলাম? সমুদ্র সমতল থেকে উঁচু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় মালভূমি। সমুদ্র সমতল উঁচু হতে হবে, আর পর্বত হচ্ছে সমুদ্র সমতল থেকে উঁচু খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। আমরা দুইটা চিত্র, এটা হচ্ছে পর্বতের চিত্র, এটা হচ্ছে মালভূমির চিত্র। অনেক পার্থক্য, কিন্তু এটা বিস্তীর্ণ অঞ্চল, এটা হচ্ছে অল্প অঞ্চল খাড়া ঢাল বিশিষ্ট। দেখো, আমরা সংজ্ঞা জানলাম মালভূমি কাকে বলে। এবার হচ্ছে বৈশিষ্ট্য। মালভূমির কিছু বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্য: বিস্তীর্ণ সমভূমি, উপরিভাগ প্রায় সমতল। এক হচ্ছে বিস্তীর্ণ সমভূমি। দুই, উপরিভাগ প্রায় সমতল। তিন, চারদিক মিলেছে। এ হচ্ছে বৈশিষ্ট্য। আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম মালভূমির? একটা বিস্তীর্ণ সমভূমি, উপরিভাগ প্রায় সমতল, আর চারদিক সমভূমির সাথে বা সমভূমিতে নেমে গেছে, মিলেছে অথবা সমভূমিতে নেমে গেছে। আচ্ছা, সমভূমিতে নেমে গেছে বললে হয়তো কথাটা ভালো বোঝা যায়। সমভূমিতে নেমে গেছে। সমভূমিতে নেমে গেছে। তা সমভূমি নেমে যাওয়াটা কি? এটা সমভূমি, তাহলে এটা আমরা মালভূমির চিত্র ছিল এইভাবে। তাহলে এটা এসে সমভূমিতে নেমেছে, এটা সমভূমিতে নেমে গেছে।
আমরা বৈশিষ্ট্য কটা পেলাম? ওকে, তিনটা। কি কি? বিস্তীর্ণ সমভূমি, উপরিভাগ প্রায় সমতল, আর চারদিক সমভূমিতে নেমে গেছে বা সমভূমির সাথে মিলে গেছে। তা প্রথমে আমরা আসি বিস্তীর্ণ সমভূমি। আমরা কিন্তু সংজ্ঞাতে যে কথা বলেছি সেটা কি ছিল? সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমি। এখানে কি বলছে? বিস্তীর্ণ সমভূমি, মানে অল্প জায়গা হলে মালভূমি বলা যাবে না, তার উপরিভাগটা হবে বিস্তীর্ণ অনেক এরিয়া নিয়ে এবং উপরিভাগ সমভূমি। এখানে কোনো উঁচু নিচু জায়গা নেই, বন্ধুর প্রকৃত জায়গা নেই। উপরিভাগ প্রায় সমতল, 2 নম্বর হচ্ছে উপরিভাগ প্রায় সমতল। আমরা মালভূমিটা বলবো কখন? যখন উপরিভাগ তার প্রায় সমতল থাকবে, ওটা উঁচু নিচু দেখা যাবে না, প্রায় সমতল। একটা সমতলও বলা যাবে না, সমতল হলে সমভূমি হয়ে যাবে, একটা সমতলও বলা যাবে না। তারপর আসছে চারদিক সমভূমিতে নেমে গেছে। এটা চিত্রে দেখাই দিচ্ছি তোমাদেরকে। চারদিক এটা যখন উঁচু থাকবে আস্তে আস্তে সেটা সমভূমির সাথে মিলে যাবে, খাড়া ঢালে আস্তে আস্তে সমভূমির সাথে মিলে যাবে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা বৈশিষ্ট্য পেলাম কয়টা? তিনটা। বিস্তীর্ণ সমভূমি, উপরিভাগ প্রায় সমতল, চারদিক সমভূমিতে নেমে গেছে। তা আমরা যদি চিত্রটা আর একবার দেখি, তাহলে এটা এমন একটা সমভূমি, এটা উপরে উঠে গেল, উঠে যাওয়ার ফলে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে আবার নিচে নেমে আসলো। তাহলে এটা আমরা কি পেলাম? এইটা হচ্ছে মালভূমির চিত্র। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি আছে? বিস্তীর্ণ সমভূমি, এখান থেকে এখানে বিস্তীর্ণ অঞ্চল। দ্বিতীয় বৈশিষ্ট্য উপরিভাগ প্রায় সমতল, এর উপরিভাগটা প্রায় সমতল, খুব একটা উঁচু নিচু এখানে নাই। তৃতীয় বৈশিষ্ট্য চারদিক সমভূমিতে নেমে গেছে, এটা এদিকে সমভূমিতে নেমেছে, এটা এদিকে সমভূমিতে নেমে গেছে। তাহলে আমরা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম বা জানলাম। বৈশিষ্ট্যটা কি? এই মালভূমি সৃষ্টির কারণ, এরপরে হচ্ছে মালভূমি সৃষ্টির কারণ। কি কি কারণে এই মালভূমি সৃষ্টি হয়, এখন আমাদের সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। দুই, ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয় সাধন। এরপর 3, ভূপৃষ্ঠে লাভা প্রবাহ। আমরা 3টা কারণ পেলাম, তোমরা লক্ষ্য করছো নিশ্চয়। মালভূমি সৃষ্টির কারণ হচ্ছে 3টা। একটা হচ্ছে ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, 2 হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয় সাধন, 3 হচ্ছে ভূপৃষ্ঠে লাভা প্রবাহ অবলিক সঞ্চয়। সঞ্চয়ের ফলে অতটা হয় না, আমরা যদিও লিখি অসুবিধা নাই, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয় যদি হয়। তা প্রথমটা আছে ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। আমরা কিন্তু পর্বত যখন পড়েছি, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ হচ্ছে পাত সঞ্চালনের কারণে ভঙ্গিল পর্বত হয়। ভূপৃষ্ঠে যখন 2টা পাত একে অপরের দিকে প্রবাহিত হয়, তার মধ্যবর্তী অঞ্চল সংকুচিত হয়ে অর্থাৎ ঢেউয়ের আকারের উপরের দিকে উঠে আসে, তখন থেকে আমরা বলি ভঙ্গিল বা ভাঁজ পর্বত। এখন পাত সঞ্চালন, 2টি পাত একে অপরের দিকে আসছে,
আস্তে আস্তে তার মধ্যবর্তী অঞ্চল কোনো ভাঁজ না হয়ে যদি সমতলভাবে উপরের দিকে ঠেলে ওঠে, কিছু জায়গা ঠেলে ওঠে, তখন এটা সমুদ্র সমতল কিছু উঁচু হয়ে যাবে। তো এর ফলেও আমাদের মালভূমি সৃষ্টি হতে পারে। তার আছে ভূ আন্দোলন। ভূ আন্দোলনের ফলে এই যে ভূপৃষ্ঠ বা পৃথিবী সৃষ্টির অনেক কাহিনী আছে, তরাই উত্তরে পেরিয়ে এই পর্যন্ত এসছে। এই ভূ আন্দোলনের ফলেও কোনো জায়গা সমুদ্র সমতল উঁচু হয়ে সমভূমির আকারে অবস্থান করতে পারে। এটা হচ্ছে ভূ আন্দোলন। আমরা ভূ আন্দোলন এবং পাত সঞ্চালন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আসছি ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয় সাধন। ভূপৃষ্ঠের উপরিভাগ একটা ভূপৃষ্ঠের উপরে একটা ভূমি। আমরা কিন্তু এখন আমরা পর্বত কিংবা মালভূমি কিছুই বলতে পারছি না। এটা ভূপৃষ্ঠের উপরিভাগ বিভিন্ন কারণে বা প্রাকৃতিক শক্তি দ্বারা, প্রাকৃতিক শক্তি বলতে আমরা কি বুঝি? সূর্যতাপ, বায়ুপ্রবাহ, তুষার হিমবাহ, এইগুলো হচ্ছে বৃষ্টিপাত। এগুলো হচ্ছে প্রাকৃতিক শক্তি। বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, সূর্যতাপ এবং হিমবাহ, এইগুলো এই প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠে ক্ষয় সাধন হয়। এখন কোনো কারণে এই অঞ্চলটা ক্ষয় হতে 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 আস্তে আস্তে প্রতি বছর কিছু ক্ষয় হতে একসময় এই পর্যায়ে চলে আসলো। তো এখন কি আমরা একে আর উঁচু ভূমি বলবো? তো কি হলো? এটা এখন মালভূমি হয়ে গেল। তাহলে কিসের ফলে হলো? ভূমিক্ষয়ের ফলে। তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে দিতে পারি? ভূপৃষ্ঠের কোনো উচ্চভূমি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্র সমতল থেকে কিছু উঁচু অঞ্চল যখন বিস্তীর্ণ সমভূমিতে পরিণত হয়, তখন তাকে আমরা ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয় সাধনের দ্বারা মালভূমি সৃষ্টির কারণ বলতে পারি। 3 নম্বর, ভূপৃষ্ঠে লাভা প্রবাহ। আমরা লাভা আগ্নেয়গিরি যখন পড়েছি, আমরা লাভা সম্পর্কে আলোচনা করেছি। তাই লাভাটা কি? আগ্নেয়গিরি উদ্গীরণের ফলে ভূ অভ্যন্তর থেকে যে সমস্ত পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, এটাই হচ্ছে লাভা। আগ্নেয়গিরির ফলে বা আগ্নেয়গিরি উদ্গীরণের ফলে ভূ অভ্যন্তর থেকে যে সমস্ত পদার্থ পৃথিবীতে বেরিয়ে আসে, এটাই হচ্ছে লাভা। যে সমস্ত পদার্থ লাভাগুলো কি হচ্ছে? প্রবাহ হচ্ছে। লাভাগুলো তরল পদার্থ, যেখানে কঠিন পদার্থ না, যেখানে ইচ্ছা সেখানে থেকে যাবে। তাহলে এই লাভা যদি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হতে হতে বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী উঁচু হয়ে যায় এবং তার উপরিভাগটা সমতল হয়, তখন এখানে একটা মালভূমির সৃষ্টি হতে পারে বা হয়। এটা হচ্ছে লাভা প্রবাহ বা সঞ্চয়। কোনো নিম্নভূমিতে হঠাৎ করে লাভা সঞ্চিত হয়ে তার সমুদ্র সমতলে আরও উঁচু হয়ে গেল, বিস্তীর্ণ অঞ্চল ধরে উঁচু হয়ে গেল, তখন থেকে আমরা লাভা সঞ্চয় মালভূমি বলতে পারি। যে লাভা সঞ্চয়ের ফলে এটা সৃষ্টি হয়েছে, তার কারণ একটা কারণ। তো আমরা কয়টা কারণ পেলাম মালভূমি সৃষ্টির? ভূ আন্দোলন বা পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের উপরিভাগের ক্ষয় সাধন, ভূপৃষ্ঠে লাভা প্রবাহ বা সঞ্চয়। 3টা কারণে কি হচ্ছে? মালভূমির সৃষ্টি হচ্ছে। শ্রেণী বিভাগ। তাহলে আমরা মালভূমির বৈশিষ্ট্য আলোচনা করলাম, মালভূমি সৃষ্টির কারণ নিয়ে আলোচনা করলাম। এখন আসছে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ মালভূমিকে কয়েক ভাগে ভাগ করা যায়। সমভূমি উন্নীত মালভূমি, লাভা সঞ্চিত মালভূমি,
এক হচ্ছে সমভূমি মালভূমি, সমভূমিত। 2 হচ্ছে লাভা সঞ্চিত মালভূমি। 3 হচ্ছে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি। 4 ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি। আর 5 হচ্ছে তির্যক মালভূমি। তাহলে আমরা মালভূমি কয় ভাগে ভাগ করলাম? সমভূমি উন্নীত মালভূমি, লাভা সঞ্চিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর তির্যক মালভূমি। তো মালভূমিকে আমরা 5 ভাগে ভাগ করলাম। আচ্ছা, সময় সংক্ষেপ আলোচনা করে শেষ করা যাবে না। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে এই মালভূমির শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আমার একটা উপদেশ, তোমরা যখন ক্লাসটা করবে অবশ্যই বইটা একটু সামনে নিয়ে বসবে, সুবিধা হবে এবং খাতা কলম থাকবে। বইয়ের সাথে কিছুটা মিলাই নিতে পারলে অনেকটা সুবিধা হবে এবং উপকার হবে, তোমাদের এগিয়ে যেতে পারবে। আর ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে। সবাই সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।